जल्दी पुकार আচ্ছা, স্বাগত সবাইকে ইলেকট্রনিক্স স্টুডেন্ট ক্লাসে। তো আমাদের হচ্ছে প্রিভিউ ক্লাস কিছু ছিল, যে আমাদের ইলেকট্রনিক্স 1 এর যেটা আমাদের প্রি রিকোয়েস্টেড কোর্স ছিল, এই কোর্সের সেখান থেকে কিছু জিনিস আমি রিক্যাপ করাচ্ছিলাম, যেহেতু একটু সময় ছিল। তো আজকে রিভিউ ক্লাসে আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ডায়োড নিয়ে লিখেছিলাম, যে একটা সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করতেছে, ডায়োডটা কিভাবে আসছে, এবং ডায়োডের একটা ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ আমরা দেখছিলাম। কিরকম একটা গ্রাফ ছিল, তাই না? এরকম একটা গ্রাফ দেখছিলাম আমরা, যেটা আমাদের এটা ছিল কি ফরওয়ার্ড বায়াসের গ্রাফ, আর এটা ছিল আমাদের রিভার্স বায়াসের গ্রাফ। এখানে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্টটা ছিল, এখানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্টটা ছিল, ঠিক আছে? সো এই পয়েন্টে কি হচ্ছিল, এই ভোল্টেজ, এটা একটা এমন একটা ভোল্টেজ ছিল যে ভোল্টেজটা পরে ওই যে ডায়োডের মধ্যে ইলেকট্রন আর হোলের যে ফ্লোটা, সেটা কি একবারে শুরু হয়ে গেছিল স্মুথলি, তখন হচ্ছে কারেন্টটা আমার এরকম এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছিল। ওকে, আচ্ছা, আর রিভার্স বাসে কি হচ্ছিল, আমার মাইনরিটি ক্যারিয়ারগুলোর জন্য সামান্য ফ্লো হচ্ছিল, পরবর্তীতে এই ফ্লোটা একটা সময় মানে এটা রিভার্স ডিপ্রেশনের একটা বড় ওভারফ্লোর একটা অবস্থা ছিল, সেটা হচ্ছে ব্রেকডাউন পর্যায়ে চলে গেছে। এটা হচ্ছে ব্রেকডাউন বা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বলা হয়। আচ্ছা, এটা ছিল আমাদের একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক গ্রাফ, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। তো এখানে গ্রাফের এক্স অ্যাক্সিস কি ছিল, ভোল্টেজ, তাই না? আর ওয়াই অ্যাক্সিস ছিল কারেন্ট। আচ্ছা, সো এখন আমি ডায়োড নিলাম, ধরেন n, এখন ধরো p, ওকে? এখন এই ডায়োডের সাথে যদি আমি আরেকটা n যুক্ত করি, তখন সেটা কি হয়ে গেল, একটা npn ট্রান্সলেট হবে। এই প্রিভিউ ক্লাসে যেটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে ওভারঅল ওভারভিউটা দিয়ে দেব কম্পোনেন্টের। অ্যাকচুয়ালি ভিতরে ঢুকতে গেলে আমার পুরো ওই কোর্সের কন্টেন্ট এসে পড়বে, জাস্ট আমার একটু বেসিক ট্রান্সলেশন রিলেটেড যেসব ধারণা লাগে সেগুলো এখানে প্রিভিউ ক্লাসে আলোচনা করতেছি। আচ্ছা, সো যখন আমি npn দিলাম, মানে npn n টাইপ সেমিকন্ডাক্টর p টাইপ আর আরেকটা n টাইপ একসাথে নিলাম, ওকে কানেক্ট করলাম, তো আমার কয়টা জাংশন ক্রিয়েট হলো, দুইটা, তাই না? একটা জাংশন, দুইটা জাংশন ক্রিয়েট হলো, আর কয়টা টার্মিনাল হয়ে গেল, তিনটা, এমিটার, বেস, কালেক্টর, তিনটা টার্মিনাল। সো a transistor is a 3 terminal device. ওকে, টার্মিনাল কিন্তু তিনটা থাকছে, ডায়োড কয়টা টার্মিনাল, 2 টার্মিনাল। আচ্ছা, আর এখানে জাংশন কয়টা, দুইটা জাংশন। আচ্ছা, এখন আমাদের মূল দেখার বিষয় যে এখানে আসলে কারেন্ট ফ্লোর কাহিনীটা কি হচ্ছে। ওকে, যখন হচ্ছে একটা n এখানে যুক্ত আছে, বড় করে একটা n আছে, p আছে, n আছে, তখন হচ্ছে p যেটা আমরা ছোট লিখলাম, আমরা ছোট আসছে। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করি, n এ আমার কি ছিল, ইলেকট্রন বেশি ছিল না? ইলেকট্রন বেশি মানে এই বড় আয়নটা কি চার্জিত হবে, ইলেকট্রন বেশি মানে কোশ্চেন পজিটিভ। আর এইখানে এই ইলেকট্রন গুলি কি আশেপাশে ঘুরতেছে না, আর ওর আয়নটা কি চার্জ হবে, পজিটিভ না? পি টাইপে কি হবে, এটা যাতে না ভুলি, অনেকে বড় হয়ে কোশ্চেন করে পি টাইপে কেন বড় বড় মাইনাস দিছে, ওকে? এগুলি ভুল করা যাবে না, এটা কিন্তু কেন দিলাম বলো, পিটা কেন ছোট দিছে? আচ্ছা, এটা পরে বুঝাচ্ছি, এটা বেসিক্যালি 5% থাকে,
ও জিজ্ঞেস করতেছে মানে 3টা মাইনাস কেন দিছে বাকিটা তো 4টা প্লাস আছে ও আরেকটা কমাই দেবো এটা আকার ছোট তো একটা বাড়াই এটা তো শুরু করো খুশি এবার তো এখন যেটা হচ্ছে একটু আমরা খেয়াল করি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখানে চালাবো এবং আমরা দেখবো যে আসলে কি না ডায়োডের ইনপুট আর আউটপুট কারেন্ট বলতে কোনো কিছু ছিল না ছিল এটাই কি বেসিক্যালি আউটপুট কারেন্ট ছিল না আউটপুট কারেন্ট ছিল কি ইনপুট ভোল্টেজ তো এখন আমরা দেখবো এই ট্রানজিস্টরের জন্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেমন আছে যে কারেন্ট আর ভোল্টেজের সম্পর্কটা কেমন দেখেন যখন আমি এটা কানেক্ট করলাম কানেক্ট করার নিয়ম কি এটা কি এন না দেখো দুই ধরনের কানেকশন হবে সবাই একটু খেয়াল করি যখন ট্রান্সমিশনকে কানেকশন করবা তোমার ইনপুট সাইড যেটা হবে ইনপুট সাইড একটা সাইডে হবে তোমার রিভার্স ফরওয়ার্ড বায়াস আর আরেকটা সাইডে হবে তোমার রিভার্স বায়াস আউটপুট সাইডটাতে আমরা রিভার্স বায়াস ওকে স্যার এখানে কোনটা আউটপুট এটা কি হচ্ছে আউটপুট হচ্ছে যে সি কালেক্টর থেকে এটাতে নাম দিলাম না এমিটার এটা হচ্ছে বেস এটা হচ্ছে কালেক্টর তা কালেক্টর সাইডটা হচ্ছে আমার আউটপুটে যাবে ওকে তো এখানে আমি কি করব এটা কি ইলেকট্রন না তাহলে এখানে রিভার্স বায়াস দিয়ে দিলাম তাই তো এটা রিভার্স বায়াস দিলাম এটা দিলাম হচ্ছে ফরওয়ার্ড বায়াস এফ ডব্লিউ ডি দিয়ে ফরওয়ার্ড বোঝাবে তাহলে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস হলো আচ্ছা এখন নিয়ম অনুযায়ী কি হবে ইলেকট্রনগুলি কি এখানে যাওয়া শুরু করবে না এনপিএন তো তো ইলেকট্রনের ফ্লোটা কি দিকে শুরু হবে এইখানে কিছু ইলেকট্রন হোলগুলোতে বসে যাবে তাহলে হোলগুলি একটু একটু করে কমতে থাকবে তাই না ইলেকট্রনগুলো এই পাশে যাওয়া শুরু করবে হোলগুলি কি কমতে থাকলো এইখানে থাকবে পজিটিভ চার্জ না এই পজিটিভ চার্জ কি কিছু ইলেকট্রন এখানে টান দিবে না ইলেকট্রন আসতেছে কিছু বাকিগুলি কি হবে এইটার সাথে ফ্লো হয়ে এখানে যাবে এখন ফরওয়ার্ড বায়াসের কাহিনীটা আমি বুঝলাম ইলেকট্রন দ্বারা হোলের উপর বসবে এদিকে আসবে এইখানে কি হচ্ছে রিভার্স বায়াস সাইডটাতে হোল আর ইলেকট্রন এখানে ইলেকট্রনগুলো কি দিকে চলে যাচ্ছে আবার এইখানে যে নেগেটিভ এইখান থেকেও কি আমার ইলেকট্রনগুলো একটা টান পাবে কিন্তু মেইন কনসার্নের বিষয় পজিটিভ গুলির জন্য কিন্তু ইলেকট্রন চলে যাচ্ছে দ্যাট মিন্স এটা রিভার্স বায়াস মানে এটার মধ্যকার বায়াসটা বেড়ে যাচ্ছে এই দিক থেকে কিছু ইলেকট্রন এখানে যাওয়ার পরেও কিন্তু জাম্প করে সেটা আসতেছে এই ইলেকট্রনের সাথেও ধরো এই n এর ইলেকট্রনগুলি p তে আসলো n থেকে ইলেকট্রনগুলো p তে আসলো এটা কিন্তু একটা অংশ দিকে চলে গেছে বাকি অংশ কি সাইডে যাবে না এই সাইডে যাওয়ার সময় ওর কিন্তু আরো কিছু সঙ্গী সাথে থাকবে কেউ বলতে পারবো ওরা কারা ফিল্ড p টাইপের মাইনরিটি ক্যারিয়ার p টাইপের মাইনরিটি ক্যারিয়ারটা কারা ইলেকট্রন না এইখান থেকে আগত ইলেকট্রন এবং p টাইপের মাইনরিটি ক্যারিয়ার সহ বাকি ইলেকট্রনগুলি কি যাবে আমার কালেক্টরে যাবে না এখানে গেল বুঝা গেছে আচ্ছা সো এখান থেকে এটা আসলো একটা অংশ এখানে চলে গেল বাকি অংশের সাথে বাকি ইলেকট্রনগুলোর সাথে এর মাইনরিটি ক্যারিয়ার অ্যাড হয়ে সাইডে যাওয়া শুরু হলো এবং এখানে একটা কারেন্ট ফ্লো হলো এখন এটা কি ফরওয়ার্ড বায়াস আর এটা কি রিভার্স বায়াস হলো কিন্তু এটা কিন্তু আগের মতো না রিভার্স বায়াস নাই যে হচ্ছে মানে ডিপ্রেশন লেয়ারটা অনেক বেড়ে যাবে আর কারেন্টটা অনেক কম হবে এবার কিন্তু কিছু পরিমাণ ইলেকট্রনের ফ্লো আগের চেয়ে বেশি আছে কারণ এইখান থেকে ইলেকট্রন এখানে আসছে এরপরে মাইনরিটির সাথে অ্যাড হয়ে সেখানে যাচ্ছে সো ডিপ্রেশন লেয়ার এখানে যতটা বড় ক্রিয়েট হওয়ার কথা ছিল নরমাল রিভার্স বায়াস ডায়োডের জন্য এখানে কিন্তু সেরকম হবে না বুঝে গেছে সো তখন যেটা হচ্ছে এইখানে ইলেকট্রনের ফ্লো তাহলে কারেন্টের ফ্লো কি হবে ইলেকট্রনের ফ্লো উল্টা দিকে তাহলে আইসি এর ডিরেকশন কি হবে এটা তো এরপর ইলেকট্রনের ফ্লো এইদিকে তাহলে আইবি এর ডিরেকশন কি হবে এটা
এখন আই ই এর ডিরেকশন কি হবে এটা যেহেতু ইলেকট্রনের ফ্লো এদিকে তার অপোজিটে হচ্ছে কি কারেন্ট ফ্লো সো এরকম একটা কনফিগারেশন থেকে আমি বলতে পারি IC প্লাস IB IC প্লাস IB ইকুয়ালস টু হচ্ছে IE বুঝছে জাস্ট সিম্পল এই কি শব্দ যোগ বিয়োগ কে বুঝবে হ্যাঁ বলো কোথায় আবার একটু মানে মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার যে ব্যাপার থেকে আবার দেখো এন টাইপে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন না আর মাইনরিটি ক্যারিয়ার কি হোল পি টাইপে মেজরিটি ক্যারিয়ার কারা হোল মাইনরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন যখন রিভার্স বায়াস ছিল তখন মনে আছে যে হচ্ছে আমার এই যে একটা ন্যূনতম কারেন্ট ফ্লো হয় না এই কারেন্টটা কার জন্য ফ্লো হচ্ছে রিভার্স বায়াসে তো হচ্ছে ইলেকট্রন আর ওরা একটা উপরে গেছে কিন্তু তারপরও কিছু পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হইতো সেটাই হচ্ছে কি মাইনরিটি ক্যারিয়ার তো এই মাইনরিটি ক্যারিয়ারটা তো রিভার্স বায়াস আমার এখানে কি ফরওয়ার্ড বায়াস এই পাশে কি রিভার্স বায়াস না কিছু মাইনরিটি ক্যারিয়ার দুই পাশে পাস হবে পাশাপাশি এইখানে যে ইলেকট্রনগুলি আছে ওরা মিলে এখন পাস হবে না সো এখন যেটা হচ্ছে কারেন্টটার ভ্যালুটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকবে এখন কারেন্টের ভ্যালুটা আরো বাড়তে থাকবে সো বেসিক্যালি আগে রিভার্স বায়াসের মতো এত বড় ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হবে না এখন এটার মধ্যে থেকেও কারেন্টটা পাওয়া যাবে কারণ হচ্ছে এইখান থেকেও ইলেকট্রনের একটা বড় অংশ আসতেছে এটার মাইনরিটির সাথে অ্যাড হয়ে পরে এখানে আসছে সো বেসিক্যালি পরে প্লাস এখানে এসে পড়তেছে সো আমার এখানেও কারেন্ট ফ্লোটা থাকতেছে এটা রিভার্স বায়াসের মতো হয়ে যাচ্ছে স্যার এখানে আইবি রিঅ্যাকশনটা বুঝে যাচ্ছে মানে আইবি বুঝছে বাট এই সার্কিটে আইবিটা আইবি রিঅ্যাকশন দেখো এইখান থেকে ইলেকট্রনগুলো এখানে আসলো আসার পরে হোলগুলি কিছু নিউট্রালাইজ ছিল আর কিছু পরিমাণ ইলেকট্রন এইখানে কি পজিটিভ না এইটার টানে কি কিছু পরিমাণ ইলেকট্রন এখানে এসে পড়বে ঠিক আছে ইলেকট্রন যদি বুঝছি সো এই যে কিছু পরিমাণ ইলেকট্রন আসছে এটাই হচ্ছে কি আমার স্যার তার ডিরেকশন তো উল্টা হওয়ার কথা না ইলেকট্রন আসছে এই দিকে এই যে প্লাসের দিকে ইলেকট্রনের বিপরীত দিকে ইলেকট্রনের বিপরীত দিকে কি কারেন্ট হচ্ছে ঠিক আছে তাহলে আইবিটা হচ্ছে এটা সেখান থেকে আমি বলতে পারি IC IB IE ঠিক আচ্ছা সো এখন আমি কি করব এটা হচ্ছে এখন হচ্ছে আমি যদি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স মানে ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখতে চাই তখন কি রকম হবে এখানে ইনপুট সাইডে এটাকে নাম দিই আমি আচ্ছা তার আগে আরেকটা কথা বলি এই যে বেস যে কথাটা আসতেছে আমার এটাকে আমি বলতেছি কন্ট্রোলিং ইউনিট কেন দেখো আমি যদি বেসের দৈর্ঘ্যটা বেসের ধরো আমি কি করলাম ডোপিংটা যদি বাড়ানো দিই বেস যদি ডোপিং বেশি থাকে কালেক্টরে কি কারেন্ট কমে যাবে না মানে বেসে এই যে বেস দিয়ে যে কথা বলতেছিলাম যায় এদিকে যাবে এইটা যখন বেসটা আমার ছোট কেন রাখতেছি এটা কন্ট্রোলিং এর জন্য কেন এই দেখো এই রাখো এদিকে তাকাও যখন বেসটা বড় হয়ে যাচ্ছে তখন বেশি সংখ্যক ইলেকট্রন কিন্তু বেসের হোলগুলোকে নিউট্রালাইজ করে বাকিটা আসছে কিন্তু কন্ট্রোলিং কি করে এটা কালেক্টর সাইডে কিন্তু আমার ইলেকট্রনগুলি কম যাচ্ছে সো আবার যদি বেসে আমি ভোল্টেজ কম দেই তখন কিন্তু আবার ইলেকট্রনগুলি এই সাইডে বেশি যাচ্ছে সো বেস বেসিক্যালি কি করতেছে আমার কন্ট্রোলিং এর কাজটা করতেছে না এটার একটা एग्जांपल এখানে দিছে এখন আশা করি সবাই বুঝবা সেটা হচ্ছে এরকম ছিল এই যে জাস্ট এরকম একটা পানির ট্যাপের মতো পানি ফ্লো হচ্ছে এই বেসটা বেসিক্যালি এই এমিটার কালেক্টরের মধ্যে ফ্লোটা কন্ট্রোল করতেছে বুঝা গেছে তাই বেস দিয়ে আমি কি করতে পারি কালেক্টরে কারেন্টটা কন্ট্রোল করতে পারি তো এখন ছোটটাকে উদ্দেশ্য কি স্যার বেশি আউটপুট পাওয়ার জন্য ওটা হচ্ছে আমি অ্যামপ্লিফায়ার কি মানে অ্যামপ্লিফায়ার না তো ট্রান্সিস্টর তিনটা কাজে ব্যবহার করতে পারি অ্যামপ্লিফায়ার আর সুইচিং অ্যামপ্লিফায়ার বেসিক্যালি তো যখন যেটার জন্য ব্যবহার করব সেটার জন্য ওয়াইজ ভাবে কাজ করে বুঝা গেছে আবার অ্যামপ্লিফাইং এর কিউ পয়েন্ট কম বেশির জন্য কাজ করে আচ্ছা এবার একটু দেখি
তাহলে এটা আউটপুট সাইডে কারেন্টটা কি হচ্ছে, এটা যদি আমি সুন্দরভাবে আঁকি তাহলে দেখতে কেমন হবে জানো, এরকম। এটা হবে দেখতে এরকম, এমিটার, এটা হবে বেস, এটা হবে কালেক্টর। তো বোর্ডে যায় মোবাইল, তো এটার আউটপুট সাইড কোনটা, কালেক্টর সাইডটা না, তাহলে এটার সাথে আমার কি যুক্ত আছে, পজিটিভ একটা রেজিস্ট্যান্স দিয়ে দেই। এখানে একটু কনজেস্টেড হয়ে গেছে, মানায় না, কারণ একটা মুছলে আমরা আবার নতুন করে রাখতে হবে। এইখানে গেল কি আমার, তো এইখানে যে আরসি রেজিস্ট্যান্স, আরসি, এইখানে যে ভোল্টেজটা আমি পাচ্ছি এটাই কি আমার আউটপুট ভোল্টেজটা না। সো এই ভোল্টেজটা সাপোজ হচ্ছে এটা, আর কারেন্ট যেটা সেটা হচ্ছে আইসি। এখন আমাদের একটু কথা আছে, আমরা ট্রানজিস্টরে যখন কার্ভ করেছি তখন দেখেছি এরকম না আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা, তাই তো এরকম ছিল, তো এরকম একটা ইয়ে ছিল না গ্রাফটা। এখন আমাকে বলো এটা কোন সাইডটা, রিভার্স বায়াসের সাইডটা না, এই কালেক্টর সাইডটা রিভার্স বায়াস না। এখন এই গ্রাফটা যেটা ছিল এটা তুমি উল্টা এই পাশে আনো, দেখো তো কি রকম হয়। এটা উল্টা দিয়ে এখানে নিয়ে আসো, রিফ্লেক্ট করে, তাহলে কি এতটুকু আসে না, মানে এই জিনিসটা আসে। এরপরে কি আরেকটা অংশ থাকে, এই যে এটা, তাই না, এই অংশটা থাকে না। এটা যদি আমি উল্টাই, এই জিনিসটাকে যদি উল্টানো হয়, উল্টালে কিরকম হবে, এরকম হবে না, এটাকে আবার উল্টাইলাম, এটা কি এমন হবে না, এই অংশটা কি ব্রেকডাউন না, তাহলে ব্রেকডাউন অংশটা যদি বাদ দেই তাহলে এই যে অংশটা পাবো এটা কি একটা স্যাচুরেটেড কারেন্ট হচ্ছে না, কনস্ট্যান্ট কারেন্ট। স্যার উপরে যে স্যাচুরেটেড হবে না, উপরে ব্রেকডাউন হচ্ছে, ওইখানে ব্রেকডাউন হচ্ছে, আর ওইখানে সর্বোচ্চ যেখানে, আর এই অংশটা কি স্যাচুরেটেড অবস্থা না, এটা স্যার তাহলে এই অংশটা স্যাচুরেটেড অবস্থা, তাহলে এটা হচ্ছে কি আমার স্যাচুরেশন রিজিয়ন। এরপরে এই অংশটা কি লিনিয়ারলি বাড়ছে, এটা হচ্ছে কি লিনিয়ার রিজিয়ন। আর এই অংশটা কি ট্রানজিস্টরটা একবারে জিরো কারেন্টের কাছে গেছে না, তাহলে এই অংশটা হচ্ছে কি আমার কাট অফ, কাট অফ রিজিয়ন। এটা হচ্ছে লিনিয়ার, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর স্যাচুরেশন, অ্যাক্টিভ অর পর্যন্ত স্যাচুরেশন, ব্রেকডাউনের আগ পর্যন্ত। হ্যাঁ ব্রেকডাউন রাখো, বুঝে গেছে। এটা যেটা পুরো ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক। এখন ধরো কোন একটা ট্রানজিস্টর এই পয়েন্টে কাজ করতেছে, যে ওর ভিসি এত আইসি এত, তাহলে এই পয়েন্টে কাজ করা মানে অ্যাক্টিভ অথবা স্যাচুরেশন রিজিয়নে কাজ করা। দ্যাট মিন্স ট্রানজিস্টরটা আমার অ্যামপ্লিফায়ারে কাজ করতেছে। যখন একটা ট্রানজিস্টরের কিউ পয়েন্ট মানে কোশ্চেন পয়েন্ট, এটাকে বলা হচ্ছে অপারেটিং পয়েন্ট। অপারেটিং পয়েন্টটা যেখানে থাকবে, সাপোজ এটার ভি আর আই এমন ভাবে সেট করছো যে এইখানে পয়েন্টটা আসছে, তাহলে ট্রানজিস্টরটা অ্যামপ্লিফায়ার কাজ করবে। যদি এই পয়েন্টটা এই রিজিয়নে এসে পড়ে তখন ট্রানজিস্টরটা আবার লিনিয়ারে কাজ করবে। এটা কি অ্যাক্টিভ স্যাচুরেশন অ্যাক্টিভ হবে। ওকে, আবার যখন এইখানে এসে পড়ে তখন হচ্ছে এই পয়েন্টটা এখানে যখন থাকে তখন সেটা কি লিনিয়ার রিজিয়নে কাজ করবে। আর যখন এই কাট অফে থাকে তখন হবে কি, মানে কাট অফ মানে ট্রানজিস্টর তখন অফ। স্যার একটা সার্কিটের মধ্যে ট্রানজিস্টর বেসিক্যালি কি কি কাজে ব্যবহৃত হয়? সুইচিং, অ্যামপ্লিফাইং, সুইচিং অথবা অ্যামপ্লিফায়ার তো বুঝলাম যে একটা নির্দিষ্ট কারেন্টের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, বাট সুইচিংটা কি? সুইচিংটা কিভাবে দেখো, এখন এটা খুব বুঝছি না। ধরো এখানে একটা ট্রানজিস্টর ছিল, ওকে, যখন এইটার মধ্য দিয়ে কারেন্ট আসতেছে আইসি, এটার মধ্যে কারেন্ট আসতেছে কি আইই, আর এখান থেকে কারেন্ট আসতেছে
আইবি যখন আইবিটা 0 হয়ে যায়, আইবিটা 0 হয়ে যায়, তখন আইসি ইকুয়ালস টু কি আইই না? একটা সুইচ অন থাকা মানে কি? সুইচ অন থাকা মানে কি? এইখানে কারেন্ট যা আসতেছে এইখানে কি কারেন্ট সেম আসতেছে না? ট্রানজিস্টরটা যখন আমার লিনিয়ার রিজনে থাকে তখন ওর মধ্যে আইসি আর আইই কি আসে? সমান আসে। আইবি কি মানে আইসি আর আই শর্ট করা হয়, আইবিটা আসে মত 0। তখন আমি কি বলি মানে ওর মধ্যে যে এইখানে যে ভোল্টেজটা থাকে এখানে সি আর এখানে ই, তাহলে ভিসিই যে ভোল্টেজটা থাকে এটা যখন 0 আসে তখন সেটা আসে কি লিনিয়ার মোডে, তখন হচ্ছে সুইচ হিসেবে কাজ করতেছে, অন সুইচ হিসেবে কাজ করতেছে। আবার যখন এই ভিসিইটা আমার আসে ইনফিনিটি, দ্যাট মিন্স ওপেন সার্কিট, মানে এইখানে তুমি এমন ভাবে কারেন্টটা দিছো যে এখানে ডায়োডটা ডিসকানেক্টেড হয়ে গেছে, তখন আইসি যেটাই হোক আইটা হবে 0। তখন এটা কি হচ্ছে আইসিটা আসছে কিন্তু আইটা হবে 0, তখন এটা কি অফ সুইচের মতো কাজ করছে। তাহলে একটা ট্রানজিস্টর অন সুইচ অফ সুইচের মতো কাজ করতে পারে। এইখানে যখন এমন ভাবে তুমি সেট করছো যে এইখানে কিন্তু একটা ডায়োড আছে, এটা খেয়াল করছো? এটা কি এটা পিএন জাংশন ডায়োড, মানে ট্রানজিস্টরটা যখন আমি আঁকতেছি এইখানে যে ইয়াটা এটা কি এন পিএন না? এটা তো এন পিএন। জি স্যার। কানে দেখতে পাচ্ছ? এটা তো এন পিএন, এই অংশটা কি পিএন না? তাহলে এই পিএন জাংশন ডায়োডটা যদি তোমার এটা একটু ভুল আছে না, এটা এই দিকে হবে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। পি এর সাথে প্লাস থাকা মানে কি ফরওয়ার্ড বায়াস না? হয় যে পি এর সাথে প্লাস, তাহলে এইখান থেকে এই যে পিএন জাংশন, এই জাংশনে কিন্তু দেখো এখানে পজিটিভ এখানে হচ্ছে নেগেটিভ, তার মানে এইখানে যে একটা ডায়োড আছে এই ডায়োডটা যখন 0.7 এর চেয়ে কম ভোল্টেজ পাচ্ছে তখন কিন্তু এই ডায়োডটা অফ হয়ে যাচ্ছে। আর এটা যখন অফ হয়ে যাবে তখন এটার মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো আসতেছে না, সো তখন হচ্ছে এটা কাট অফ রিজনে চলে আসছে। বুঝে গেছে? এইটা যখন আমি অ্যামপ্লিফায়ারিং স্টেজে যাই তো তখন এখানে যে ভোল্টেজটা অ্যাড করি এই বায়াসিংটা আমি এনশিওর করি যদি আমার একটা ওয়েভ আসে এরকম, এটা যখন আমি অ্যামপ্লিফাই করব ওয়েভটা কি রকম আসার কথা? এরকম না, বেড়ে গেল। এইখানে যখন নেগেটিভ সাইডে আসছে পিএন জাংশন দিয়ে আসার সময় এই ডায়োডটা অফ হয়ে যেত, তখন যেটা করা হয় এটাকে অফসেট দেওয়া হয়, মানে বায়াসিংটা এই কাজ করে যে ধরো একটা ওয়েভ আমার আসছে এরকম, বায়াসিং যে কাজটা করে পুরোটাকে এইটার উপর উঠায় ফেলে, মানে এটাকে এইভাবে আনে, মানে এই জিনিসটাকে উপরে তুলে ফেলে, উপরে উঠায় দিতে আমার হচ্ছে সবকিছু জিরোর উপর উঠে এরপরে চলছে। এটা হচ্ছে আমার কি অংশের ডায়োডটার কাজ, বুঝে গেছে? বায়াসিং এর কাজ হচ্ছে স্যার ডায়োডে যেটা ব্রেকডাউন ভোল্টেজ, ট্রানজিস্টর যেটা কাট অফ ভোল্টেজ, ডায়োডে যেটা ব্রেকডাউন না 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 এখানে কিন্তু ঝামেলা আছে। দেখো এই রিভার্স কিন্তু অ্যাকচুয়াল রিভার্সের মতো না, এই রিভার্স যেটা হচ্ছিল ডায়োডে যে রিভার্সটা ছিল এটা কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ারে ছিল, কিন্তু এখানে কিন্তু আশেপাশ থেকে আরো ইলেকট্রন আসতেছে, এখানে ইলেকট্রনগুলো এটার মাইনরিটি ক্যারিয়ার মিলেই কিন্তু এখানে আসতেছে। সো বেসিক্যালি এটা রিভার্স বায়াসের যে কারেন্টটা সেটা কিন্তু ডায়োডের মতো কারেন্ট হবে না, আরো বেশি। বুঝে গেছে? একটু বেশি অ্যাটমিক লেভেল নিয়ে বুঝেছি, আশা করি বুঝছেন। আচ্ছা এখন তো আছে এটা হলো আমাদের ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। এরপর খালি কনফিগারেশন গুলো একটু এক নজর দেখে ফেলি। আর অ্যানালাইসিস যদি কেউ ম্যাথের প্র্যাকটিস করতে চান আমার ডেস্কে এসে প্র্যাকটিস করবে, মানে কেউ বুঝতে চান, কিন্তু এখন এই ম্যাথগুলি ঘুরে তো অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে? এটা আগে কোর্স যেহেতু প্রিভিউ ক্লাস, সো জাস্ট থিওরিটা কভার করতেছি, ম্যাথমেটিক প্রবলেম থাকবে। আচ্ছা এখানে যেটা বলতেছিলাম কনফিগারেশন গুলো, কনফিগারেশন গুলো কি কি জানি? কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর। কমন বেস কি হবে?
এই যে ট্রানজিস্টর হয় কমন বেস মানে কি বেজের সাথে কানেক্ট মানে কানেকশনটা বাকি দুটোর সাথে কানেকশন কমন এইটা হচ্ছে একটা কমন এখানে দেখো প্রথমটা কি ইনপুট সাইডটা আমার কি হবে ফরওয়ার্ড বায়াস আউটপুট সাইডটা হবে কি তাহলে এটা ফরওয়ার্ড বায়াস মানে এটা এন ই এন না ই এর সাথে প্লাস থাকলে কি ফরওয়ার্ড বায়াস হয় না আর এটার সাথে না এটার সাথে প্লাস থাকলে রিভার্স বায়াস হবে এন এর সাথে প্লাস থাকলে রিভার্স বায়াস হবে তাহলে এটা কি হচ্ছে কমন এমিটার এই এমিটার সাইডটা এটা এই এমিটার সাইডটা বেজের সাথে কানেক্টেড আছে এমিটার সাইডটা বাইরের এক্সটারনাল সার্কিট দিয়ে কালেক্টরের সাথে কানেক্টেড আছে তাহলে এটা কি কানেকশন হচ্ছে কমন এইটা কি এই পয়েন্টটার নাম কি কালেক্ট এমিটার তাই তো এটা হচ্ছে বেস এটা হচ্ছে কালেক্টর এই এমিটারটা বেজের সাথে এক্সটারনাল সার্কিট দিয়ে কানেক্টেড আছে এই এমিটারটা এক্সটারনাল সার্কিট দিয়ে কালেক্টরের সাথে কানেক্টেড আছে বেজ আর কালেক্টর কি এক্সটারনাল সার্কিট দিয়ে কানেক্টেড আছে না এমিটারটা কি দুটোর সাথে কানেক্টেড না এক্সটারনাল সার্কিট এজন্য এটা হচ্ছে কি কমন এমিটার তাহলে কমন কালেক্টরটা কি রকম হবে কোনটা এর সাথে হ্যাঁ এটা ইনপুট সাইডটা কি হবে আমার ফরওয়ার্ড বায়াস আর আউটপুট সাইডটা কি হবে আমার রিভার্স বায়াস তাহলে ইনপুট সাইডটা কোনটা এটা না পি এর সাথে আসছে তাহলে পি কে আমার ফরওয়ার্ড বায়াস করতে কি করতে হবে প্লাস করতে হবে না পি এর সাথে পি মানে কি ফরওয়ার্ড আমি ওই ছবিটা ভুল আসছি না ওইখানে যে ছবিটা আছে এইখানে আবার বড় ছবিটা ঠিক ছিল যদি নোট তুলে থাকে এইখানে পি এর সাথে পজিটিভ মানে কি ফরওয়ার্ড বায়াস আর এখানে এন এর সাথে পজিটিভ মানে কি রিভার্স বায়াস তাহলে আমার ইনপুট সাইডে ফরওয়ার্ড বায়াস আছে আউটপুট সাইডে রিভার্স বায়াস আছে ঠিক আছে তো এখন এটা তো গেল তো এখন হচ্ছে এটা আমি কমন কালেক্টর বানাবো তাই তো তাহলে কমন কালেক্টর মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস চলে গেল তাই তো এটা এনপিএন ঠিক আছে আর আরেকটা কি হচ্ছে ঠিক আছে না কমন কালেক্টর কমন বেসিস সবাই আপাতত কমন বেস সবাই যে আঁকতে পারবে এক নম্বর সবার আগে দেখতে পারবে কমন বেস এখন কোথাও আঁকেনি যে সবার আগে দেখে যাবে এন ই এন চিহ্নিত করো এমিটার বেস কানেকশন কোনটা দাঁড়াও ঠিক করো লাইনে আছে তো তো ভাগ আছে করো ঠিক আছে রিয়াজ হয়ে গেছে এক নম্বর আমি তো আছি সবাই আছে যে রাবিব আছে শান্ত আছে কিন্তু লেট করে কি আছে দেখি এমিটার এন টি এন তাই তো এটা ফরওয়ার্ড বায়াস হলো এটা হলো মাথায় হলো এটা দিচ্ছি আর কমপ্লিট করো বুঝছো রিয়াজ একটা হলো কি করছো কিছুই না শুধু স্যার বেজের সাথে দুইটা কানেকশন তাহলে তুমি ট্রানজিস্টরটা কিভাবে আপনি নিছো হ্যাঁ তাহলে এটাকে কোনটাকে এমিটার দিছো এটা হচ্ছে যে সাইন যে এই সাইডটাকে দিছো এটা কিন্তু এমিটার
এমিটার দাও, এটাকে বেস দাও, এটা কালেক্টর দাও, হ্যাঁ? তাহলে এমিটার বেস কালেক্টর, তাহলে ইনপুট সাইড যদি এটা রাখো, আউটপুট সাইড এটা রাখো, তাহলে এমিটারের সাথে আমার কি আসবে? ফরওয়ার্ড বায়াস আসলো। বেসের সাথে আমার এখানে কি আসবে? রিভার্স বায়াস, কমন বেস। এখানে জাস্ট রেজিস্টার হবে, আমরা 0.5 দেন স্যার। ওকে। আজকে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স নিয়ে কত একটা পেজে আমি সেই টাইম তাহলে কনফিগারেশন গুলো বুঝলাম। ডায়োডের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা হচ্ছে কারেন্ট বের করা দেখলাম, মানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বের করা দেখলাম। এরপর যদি কারো ফার্দার ম্যাথমেটিক্যাল প্রবলেমে যা থেকে ইচ্ছা থাকে আমার ডেস্কে এসে শিখতে পারো, কারণ থিওরির জন্য আপাতত কোর্সের জন্য ম্যাথমেটিক্সের প্রবলেম দরকার নেই, জাস্ট থিওরিটাই দরকার ছিল। ম্যাথমেটিক্স প্রবলেম আছে যে ইলেকট্রনিক্স অনেক কোর্সও, আর যদি কনফিউশন থাকে সে আমার কাছে এসে ডেস্কে দেখতে পারে। ওকে, এরপর হচ্ছে আমরা পরের টপিকে আগাবো, সেটা হচ্ছে ফেট। ফেট সবার আগে, বিজেপির আগে বেসিক্যালি ফেট ডিভাইসগুলি বের হয়েছে। মানে বিজেপি আসে কত 1950 পরে, কিন্তু ফেট ডিভাইসগুলো তার আগে দিয়ে চলছে। মেবি মানে কিছু দশক কম বেশি হতে পারে, 50 বা 60 হতে পারে। তো ফেট ডিভাইস যেগুলো, ফেট ডিভাইস হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বুঝছি সবাই কি বেশি মনমরা হয়ে গেছে না? বিজেপি কোনটা দেবে? বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এই যে ট্রানজিস্টর যেটা করলাম না, এটা তো বিজেপি। ওই যে এনপিএন, পিএনপি, কেন বিজেপি বলা হয় জানি? স্যার বাইপোলার আছে, দুইটা পোল আছে। কি দুটো পোল কি হবে? স্যার দুটো ডিপ্লিশন লেভেল আছে। পোল দুটো মানে হচ্ছে একটা ইলেকট্রন একটা হোল। যদি বাইপোলার দুইটা কেন বাইপোলার, মানে দুইটাই কেন বলাই হচ্ছে হোল ইলেকট্রন, কারণ দুটো ফ্লোই হচ্ছে, এই জন্য বলা হচ্ছে বাইপোলার। আর জাংশন কয়টা? দুটো জাংশন আছে, জাংশন থাকতেছে। আর ট্রানজিস্টর, ট্রানজিস্টর কেন বলা হচ্ছে? ট্রানজিস্টর মানে কি? ট্রানজিস্টর মানে হচ্ছে হ্যাঁ, ট্রানজিস্টর মানে হচ্ছে ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স। কেন ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স? ধরো ট্রানজিস্টর এমন একটা যন্ত্র, ম্যাজিক বক্সের মতন। ধরো তুমি এখানে কি বলবো, মানে এখানে একটা বক্স তাই না, এখানে একটা বক্স পেলো, তো এটার সাথে আবার ট্রান্সফর্মার মিলাই দিল, কারণ আছে পরে বলবো। ধরো এখানে তোমার রেজিস্ট্যান্স আছে R1, সেটা হচ্ছে 10 ওহম। এখানে একটা রেজিস্ট্যান্স আছে R2, সেটা হচ্ছে ধরো 20 ওহম। ঠিক আছে, আমি এমন একটা জাদুর বাক্স আনলাম যেটা হচ্ছে এখানে যে কারেন্টটা ছিল এটা সেম রাখতেছে, না এইখানে যে ইনপুট ওইখানে আউটপুট কারেন্টটা সেম রাখতেছে। তাহলে এইখানে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কত হবে? 10i। এই আউটপুট সাইডে ভোল্টেজটা কত হবে? 20i। তাহলে ভোল্টেজটা কয় গুণ বেড়ে যাচ্ছে? 10i ছিল 20 হয়ে গেল, 2 গুণ বেড়ে যাচ্ছে না? তাহলে এখানে রেজিস্ট্যান্স ট্রান্সফারের মাধ্যমে আমার কারেন্টটা কি হচ্ছে? ভোল্টেজটা কি হচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে না? তো এটা কি হচ্ছে? ট্রান্সফার অফ রেজিস্ট্যান্সের মাধ্যমে কি এটা জিনিসটা করে গেল। আর ট্রানজিস্টর কি রাখতেছে? মানে কারেন্টটা সেম রাখতেছে। বুঝে গেছে? সো এই জন্য হচ্ছে অ্যামপ্লিফিকেশন। আমাদের স্যার ট্রানজিস্টরের কারেন্ট সেটটা এর উদাহরণ দেব, এটা আরেকটু ডিপলি গেলে একবারে স্ট্রাকচারাল ইয়েতে এসে পড়বে। কিন্তু জাস্ট এটা মনে রাখো, ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স থেকে ট্রানজিস্টর হবে। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর বুঝছি, প্রত্যেক কিওয়ার্ড আসলো। আচ্ছা, এখন আমরা আসি ফেট। ওভারভিউ দিচ্ছি, সবগুলো ওভারভিউ দিয়ে যাচ্ছি। এখানে ভিতরে ঢুকলে মানে 7 সপ্তাহ 5 সপ্তাহ ধরে চলে যাবে। কম্পিউটারের কোর্সে আমরা মোবাইলে যে সকল কোর্স হয়ে এগুলোর মধ্যে তো সাধারণত বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর আছে, তো ওই সময় ট্রানজিস্টর কি হবে? মানে এইটার কনফিগারেশন যেমন ওইখানে কি সেম ট্রানজিস্টর ইউজ করা হয়? খুব আসলে
ট্রানজিস্টর ইউজ করা এখানে বেসিক্যালি মসফেট ইউজ করা জিনিসগুলো অনেক ক্ষুদ্র হয়ে যাচ্ছে। ওকে, তখন এটা আসে মানে প্রথমে ছিল তোমার মিলিমিটার সেন্টিমিটার স্কেল, এখন আসলে মিলিমিটার স্কেল এবং মাইক্রোমিটার স্কেল, ন্যানোমিটার স্কেল, এখন মাইক্রোমিটার স্কেলই আছে। যদি ন্যানোমিটার স্কেলে যায় তখন হচ্ছে তোমার অ্যাটমিক লেভেলে চলে যাবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমার ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করা হচ্ছে, তোমার ফটোনিক্স নিয়ে কাজ হচ্ছে। যত ছোট হয় পাওয়ার তত কম বেশি হয়। ভিএলএসআই করার সময় তোমরা একটা সূত্র শুনবা, মুর গর্ডন মুর একটা সূত্র দিয়েছিলেন। গর্ডন মুর কে ছিলেন জানি? গর্ডন মুর ছিলেন ইন্টেলের গর্ডন মুর ছিল ইন্টেলের যে সিইও সে একটা পেপার ইন্টারভিউ দিয়েছিল। ইন্টারভিউ বেসিক্যালি হচ্ছে জাস্ট একটা কথা বলছিল যে আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করতে হয় কম্পিউটারদের সাথে তো আমার প্রতি 18 থেকে 24 মাসের মধ্যে আমার যে ক্যাপাসিটিতে আমি যতগুলো মসফেট রাখতে পারতাম ওই 18 থেকে 24 মাসের ডিফারেন্সে আমার ওই জায়গাতে ডবল পরিমাণ ক্যাপাসিটি দিতে হবে। মানে আগে যেখানে যে পরিমাণ মসফেট দিতে পারতাম, মানে যে পরিমাণ কাজ করাতে পারতাম, তুমি সেম ইউনিটেই ডবল পরিমাণ কাজ করাইতে হবে, না হলে হচ্ছে তোমার ওই কম্পিউটারের সাথে টিকে থাকতে পারবে। এটা তিনি বলছিলেন এবং তিনি আজিউম করেই বলছিলেন। পরবর্তীতে দেখা গেছে যে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম। তুমি দেখো ওই কম্পিউটার বা ইয়ার ফাংশনালিটি কি পরিমাণ চেঞ্জ হচ্ছে প্রতি 1-2 বছর পর পর, সেরকম পরিমাণে চেঞ্জ হতে হতে মানে এখন ন্যানো লেভেলে চলে গেছে আর কি। সো এরপরে ওনার ইন্টারভিউটা পরে সবাই হচ্ছে ল হিসেবে নিয়ে, তো এখানে হচ্ছে মুরস ল বলে কথা আছে। তো এটা হচ্ছে মুরস ল নাম নিয়ে পরিচিত। সামনে কি বলতে না এখানে কোষে লেখা আছে। আচ্ছা, ফেট মানে কি? উদ্ভব হচ্ছে ফিজিক্যাল ট্রানজিস্টর। এখন তো খুব একটা কম্পিউটার আছে যেটা কোয়ান্টাম কম্পিউটার তো ওটা হচ্ছে একটা অ্যাটমিক লেভেলে কাজ করবে। তো এখন 10 টু দি পাওয়ার মাইনাস 9 কি ন্যানো না, এটা কি অ্যাটমিক ব্যাসার্ধ? অ্যাটমিক ব্যাসার্ধ কত? এরকমই তো মনে হয় 10 টু দি পাওয়ার মাইনাস ন্যানোমিটার ছিল না, এটা তো অ্যাটমিক লেভেলে মানে যে ন্যানো লেভেলে। তোমার এখন মসেস 10 টু দি পাওয়ার মাইনাস 7 পর্যন্ত চলে গেছে। এরকমই তো 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 1 মাইক্রোমিটার, এরকম স্কেল পর্যন্ত চলে গেছে মসফেট। কমার্শিয়ালাইজড এখন কিন্তু অনেকগুলো মানে আমি সংখ্যাটা এটা ভুলে যাবো, 10 টু দি মাইনাস 7 বা 8 হয়ে যাবে। ঠিক আছে স্যার মাইনাস হতে পারে, কারণ হচ্ছে তোমার ওটা এখন কমার্শিয়ালাইজ হয় নাই ওই মডেলগুলো। তো একটু ছোট করলে অনেক সমস্যা হয়, কারণ হচ্ছে সেই বুঝবো না মানে বেসিক্যালি হচ্ছে তোমার ওই মসফেটের গেট টেলে অনেক ঝামেলা হয়। এত আপাতত বিএলএসি থেকে গেলাম মানে বুঝবো। আচ্ছা, যারা করে আসছো তারা বিএলএসি করতে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে পেট মানে কি? ফিল্ড ডিফেক্ট। অনেকক্ষণ ধরে কথা বলছি। আচ্ছা, ব্রেক দেওয়া যাবে? আপনি একটা ব্রেক খাবেন না? 1 plus break. Okay. So এখন আমরা দেখব যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর মানে কি? ইলেকট্রিক ফিল্ডটা কি? সাপোজ তোমার এখানে একটা ইনসুলেটর সাউন্ড, এখানে একটা ইনসুলেটর আছে। ইনসুলেটর মানে কি? কাটা তো মেসেজ আসে ওটা সাইলেন্ট। আচ্ছা, ইনসুলেটর মানে যেটার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। ওকে, সো আমি এখানে কি হলো, এখানে আমার সাপোজ আমার একটা চার্জের সমুদ্র আছে, মানে এখানে প্লাস মাইনাস চার্জ ছড়াছিটা আছে। তো এই জিনিসগুলোকে আমি কি করলাম, আমি ইনসুলেটর দিয়ে ওর আবদ্ধ আছে এই সাইডে আছে, আমি ডাইরেক্ট এখানে রিচ করতে পারতেছি। আমি কি করলাম, এই ইনসুলেটরের এক পাশে পজিটিভ চার্জ দিয়ে দিই। তো পজিটিভ চার্জগুলো এখানে জমা হয়ে গেল। এই পজিটিভ চার্জের আকর্ষণে কি হবে তখন?
নেগেটিভ চার্জগুলো কি সুন্দরভাবে ওর পজিটিভ চার্জগুলো কি সুন্দরভাবে সরে নেগেটিভ চার্জগুলোকে কি জায়গা করে দিবে না? তাহলে পজিটিভ চার্জগুলোকে আমার বিকর্ষণের জন্য সরে যাবে এবং নেগেটিভ চার্জগুলো আকর্ষণের সামনে এসে যাবে অ্যাট্রাকশন। সো বেসিক্যালি এইখানে যে চার্জের একটা চেঞ্জ আসছে, এই চেঞ্জটা কার জন্য আসে? ফিল্ড ইফেক্টের জন্য। ইলেকট্রিক ফিল্ড ইফেক্টের জন্য এই কাজটা হচ্ছে না। জাস্ট এই কনসেপ্টে কাজে লাগিয়ে আমরা হচ্ছে ফেক ডিভাইসগুলি চলে, যেটাকে বলা হচ্ছে ফিল্ড ইফেক্ট। তো এখানে কাজ কি? তারপর এখানে একটা পি টাইপ করে ভাই তুমি নিয়েছো। পি টাইপে আমার কি বেশি থাকবে? ভোল্ট বেশি থাকবে, তাই তো? কিছু ইলেকট্রন থাকবে না? মাইনরিটি ক্যারিয়ার থাকবে তো? এখন দেখো তুমি এইখানে সাপোজ এটা কিভাবে করে বেসিক্যালি শুট করে বেসিক্যালি করা হয় যখন এপিএন করে তখন ওটার মধ্যে হচ্ছে তোমার ওই শুট করার মতোই জাস্ট এন এর মধ্যে একটা পি ঢোকা যায়, তাহলে কি এপিএন হয়ে যাবে। তো এরকম হচ্ছে পি এর মধ্যে মানে এন এর পি এর মধ্যে দুইটা এন প্লাস এখানে হচ্ছে ডোপিং করা যায়। এটা হচ্ছে তোমার যে কয়েকটা প্রসেস আছে, আয়ন ইমপ্ল্যান্টেশন, এটা হচ্ছে তোমার লিথোগ্রাফি করার পর মাস্কিং টেস্টিং করার পর এই কাজগুলো করা হয়। আচ্ছা ওটা ভিআরএস তোমরা জানতে পারো। সো এখানে যেটা হচ্ছে পি টাইপের মধ্যে দুটা n প্লাস দাও। এখন n প্লাস কেন বলো তো? শুধু n কেন লিখে? আয়ন স্যার আয়নের জন্য হ্যাঁ a ভালো না a প্লাস ভালো? এ প্লাস ভালো। স্যার কেন? স্যার আমরা বলছি না এখানে n প্লাস মিন্স এটার মধ্যে ডোপিংটা বেশি বেশি বুঝে গেছে? তো এখানে ইলেকট্রনের অলরেডি ইলেকট্রনের দুটো পথ আছে যারা বাংলাদেশে তো এখানে ইলেকট্রন আছে, এইখানে আমার একটা টার্মিনাল আছে, এইখানে আমার আরেকটা টার্মিনাল আছে। আমার উদ্দেশ্য এই টার্মিনাল থেকে এই টার্মিনালে ইলেকট্রন ফ্লো করা। এই টার্মিনালটার নাম দিলাম সাপোজ সোর্স, টার্মিনালটার নাম দিলাম সাপোজ ড্রেন। আমার উদ্দেশ্য এইখান থেকে ইলেকট্রনের ফ্লো এখানে করা। ক্লিয়ার? তো এটার জন্য আমি কয়েকটা প্রসেস পরে এখানে হচ্ছে যে কাজটা করি, একটা সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার, তার উপরে মেটালের একটা লেয়ার। এই যে ফিল্ডের মাধ্যমে যে এলিমেন্টগুলো কাজ করে সেটা হচ্ছে ফিল্ডের ট্রানজিস্টর। এরপর একটা হচ্ছে জাংশন ফিল্ডের ট্রানজিস্টর। দুইটা দেখে নিয়ে দুটো আমি আগে দিয়া কিন্তু এখন আর একটু বললাম। তো এই মেটালটার সাথে আমার একটা গেট কানেক্টেড থাকে যেটা হচ্ছে পলিসিলিকন ম্যাটেরিয়াল। তো হচ্ছে সিলিকন থাকতেছে, একটা মেটাল থাকতেছে গেট, আর এখানে হচ্ছে সেইভাবে সোর্স আর ড্রেন থাকতেছে। এখন মসফেটের অপারেশনে গেলে অনেক কথা বলা লাগে, জাস্ট মসফেটটা কেমনে কাজ করে কিন্তু তিনটা বোঝায়। সো এখন দেখো এই তিনটা কাজ করার তিনটা রিজিয়ন আছে। তুমি সাপোজ এই গেটের মধ্যে নেগেটিভ চার্জ দিলা, গেটের মধ্যে নেগেটিভ চার্জ দিলা, তখন এখানে কি হোলগুলো উপর উঠে আসবে না? তখন ওর মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে না। তো ওই রিজিয়নটা তখন কি হবে? এখানে হোলগুলো জমা হয়ে থাকতেছে এবং কোনো কারেন্ট ফ্লো নাই। সো এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাকুমুলেশন। সেকেন্ড স্টেপ, তুমি গেটের মধ্যে পজিটিভ চার্জ দিলা এবং সেটা স্বল্প পরিমাণ, মানে এখানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য সাপোজ VTH পরিমাণ ভোল্টেজ দরকার ছিল, এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ।
সাপোজ থ্রেশহোল্ড ভোল্টেজের দরকার ছিল, কিন্তু তুমি পজিটিভ চার্জ দিলা কিন্তু এত বেশি ভোল্টেজ দাও না, এখানে কি হবে, জাস্ট ইলেকট্রনগুলি কি হোলগুলি কি নিচের দিকে বিকশিত হবে না এবং ইলেকট্রনগুলি উপরে উঠে আসবে না। সো এইখানে ইলেকট্রনগুলি আসলো কিন্তু তার আশেপাশে একটা ডিপ্রেশন লেয়ার সে তৈরি করে রাখছে অলরেডি। এই যে হোলগুলি তো আগে ইলেকট্রনের সাথে মিলে এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি করছে। সো ইলেকট্রনগুলি এখন জাস্ট উপরে আসছে আকর্ষণীয়, কিন্তু এখনো ফ্লো হয় না। সো এই রিজিয়নটার নাম হচ্ছে ডিপ্লেশন। তিনটা মোড, অ্যাকুমুলেশন, ডিপ্লেশন এবং লাস্টে এইখানে তুমি এমন ভোল্টেজ দিলা এইটার জন্য ইলেকট্রনগুলো বের হয়ে ওর মধ্যে একটা কারেন্ট ফ্লো তৈরি হয়ে গেল। সো কারেন্ট এখান থেকে ইলেকট্রন এসে এখানে চলে যেতে পারে, এটাকে বলা হচ্ছে ইনভার্সন। তো এরকম তিনটা মোড আছে, অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন। তিনটা মোডে ইনভার্সন মোডে হচ্ছে ওর মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এবং তার মধ্যে কারেন্ট ফ্লো পসিবল হচ্ছে। এই যে এই ইলেকট্রনগুলিকে এখন এই ডিপ্লেশন লেয়ারটা থেকে বের হয়ে বাইরের ইলেকট্রনের সাথে মিশে এই পাশে চলে যাচ্ছে না, তাহলে এখানে সোর্স, এখানে ড্রেন আছে, এখানে আমি এক্সটার্নাল একটা সার্কিট কানেক্ট করলে এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে, ইলেকট্রনের ফ্লো তো কারেন্ট ফ্লো। সো বেসিক্যালি আমি বলতে পারতেছি ইনভার্সন লেয়ারে আমার কি হবে, চ্যানেল ক্রিয়েশন হবে। চ্যানেল ক্রিয়েশন। তার পরবর্তী স্টেপে কি চ্যানেলটা আমি কম বেশি করতে পারবো, সেটা হচ্ছে ভিডি তে আমি যখন ভোল্টেজ দেব, এখন জাস্ট জিকে দিছি গেট, আমি যখন ভিডি তে ভোল্টেজ দেব তখন আমি চ্যানেল লেন্থ কম বেশি করতে পারবো। তো একটা টাইমে সেটা স্যাচুরেশন মোডে যখন চলে যাবে তো তখন হচ্ছে পিঞ্চ অফ অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তখন হচ্ছে বেশি আর সেখানে ফ্লো হবে। এই যে পিঞ্চ অফ, তারপর হচ্ছে চ্যানেল কন্ট্রোলিং, এই জিনিসগুলো তোমরা সবাই ভিএলএস এর 1 আর 2 এ দেখতে পাবে। সো এই জন্য এই কোর্সে এখানে জাস্ট মসফেটটা কিভাবে ফিল্ড ইফেক্টের মাধ্যমে কাজ করে সেই জিনিসটা নিয়ে করব। ঠিক আছে, এইটা ছিল আমাদের বেসিক্যালি প্রিভিউ ক্লাস 2 আর প্রিভিউ ক্লাস 2, যেটা আমরা প্রিভিউ ক্লাস 1 এ ডায়োড স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, সেমিকন্ডাক্টর নিয়ে, এরপর হচ্ছে বিজেটি আর মসফেট নিয়ে আজকে কথা বলবো। আশা করি কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়েছে। আর তার যদি ম্যাথমেটিক্যাল কিছু দরকার হয় সে হচ্ছে পরবর্তীতে বই পড়ে এবং আমাদের সাথে কন্টাক্ট করতে পারো, তখন আমি ম্যাথমেটিক্যাল বই পড়াইতে পারবো। কিন্তু ম্যাথমেটিক্স ইনভার্সনের জন্য কি আগে স্টেজ পার করে দেখতে হবে, এই যে দেখো তোমার VTH যেটা, সেটা কি থ্রেশহোল্ড ভোল্টেজটা না, VTH মানে তোমার কারেন্ট ফ্লো হবে সেটা সরাসরি এই অ্যাটেন্ডেন্স লিস্ট যখন হচ্ছে গেটে এইটা হচ্ছে কম ভোল্টেজ আছে, VTH এর যখন কম ভোল্টেজ আছে গেটে তখন হচ্ছে কোন রিজিয়নে আছে, ডিপ্লেশন। এবং যখন VTH এর চেয়ে ভোল্টেজটা বেশি হয়ে গেল অ্যাটেন্ডেন্স তখন কোন রিজিয়ন হয়ে গেল, এখন আবার যদি নেগেটিভ ভোল্টেজ হয় তখন হবে কি, স্টিমুলেশন। এখন যদি গেটে ভোল্টেজ ছিল 10 ভোল্ট, যেখানে VTH আমার 1 ভোল্ট, তো মসফেট অটো অন হয়ে যাবে। আর যদি থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, তুমি মসফেট দিলা 0.5 ভোল্ট, মসফেট কি ডিপ্লেশন হয়ে যাবে। বুঝা গেছে? সো এটা হচ্ছে আমার ভ্যালু ভিত্তিতে। তো আজকের ক্লাস বেসিক্যালি এতটুকু পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের অপেন দিয়ে পড়া শুরু করব। অপেনতে বেসিক স্ট্রাকচারে কিন্তু আমাদের বিজেপি আছে, এখানে হচ্ছে বিজেপির কাহিনীগুলি করা হবে।